আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের একটি উপন্যাস কফি, তৃতীয় পর্ব। পার্কে আরামের ঘুম দিয়ে জোয়ারদার ভোর ৬টার দিকে জাগলেন। বিস্মিত হয়ে দেখলেন ঝাঁকে ঝাঁকে বুড়ো এবং আধবুড়ো হাঁটাহাঁটি করছে। অনেকের পরনে খেলোয়াড়দের মতো হাফ প্যান্ট, সাদা কেডস জুতা। উৎসব উৎসব ভাব। এক কোনায় টেবিল পাতা হয়েছে। টেবিলের পেছনে বাবরি চুলের এক ছেলে। সে ৫০ টাকা করে নিচ্ছে, সুগার মেপে দিচ্ছে। একজন ব্লাড প্রেশার মাপার যন্ত্র নিয়ে বসেছে, আরেকজন কাছে ওজনের যন্ত্র। বুড়োদের দল স্বাস্থ্য রক্ষায় বের হয়েছে, এটা বুঝতে তার সময় লাগলো। জোয়ারদার আঙুল ফুটা করে সুগার মাপলেন। বাবরি চুল বলল, ফাস্টিং এ 4.2। জোয়ারদার বললেন, এটা ভালো না খারাপ? কমতির দিকে আছে। আপনি কি ইনসুলিন নেন? না। জিটিটি করা আছে? জিটিটি কি? গ্লুকোজ টলারেন্স টেস্ট? না। প্রতি বুধবারে আমরা জিটিটির ব্যবস্থা রাখি। বুধবারে চলে আসবেন, করে দেব। অবশ্যই আসবো। জোয়ারদার প্রেশার মেপে জানলেন তার নিচেরটা একটু বাড়তি দিকে, তবে অপরেরটা ঠিক আছে। ওপর নিচ ব্যাপারটা তিনি বুঝলেন না, বোঝার ইচ্ছাও ছিল না। তিনি ওজন মাপলেন। তার ওজন পাওয়া গেল ৭১ পাউন্ড। ওজনের সঙ্গে ভাগ্য পরীক্ষার কাগজও পাওয়া গেল। সেখানে লেখা অচিরে লটারি কিংবা গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা। এক জায়গায় রং চা এবং ডায়াবেটিস বিস্কিট বিক্রি হচ্ছে। ৫ টাকায় একটা ডায়াবেটিস বিস্কিট এবং ১ কাপ চা। সবাই খাচ্ছে, তিনিও খেলেন। বুড়োদের সঙ্গে কিছুক্ষণ দৌড়ালেন। তার বেশ ভালো লাগলো। বুড়োদের সব আলোচনাই রাতের ঘুম, রক্তের সুগার এবং ব্লাড প্রেশারের সীমাবদ্ধ। তাদের জগৎ ছোট হয়ে এই তিনেই এসে থেমেছে। জোয়ারদারের অফিসে যেতে আধ ঘন্টার মতো দেরি হয়ে গেল। তাকে এক জোড়া স্যান্ডেল কিনতে হলো। রাতে তার স্যান্ডেল চুরি হয়েছে। চোর পকেটে হাত দেয়নি। মানিব্যাগ নিয়ে গেলে ভালো ঝামেলাই হতো। চোর মানিব্যাগ কেন নিল না জোয়ারদার বুঝতে পারছেন না। মনে হয় এই চোর তেমন এক্সপার্ট না, কিংবা তার চাহিদা কম। সে অল্পতেই তুষ্ট। অফিসে ঢুকে জোয়ারদার লক্ষ্য করলেন সবাই তার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। তাদের তাকানোর ভঙ্গি থেকে কিছু বোঝা যাচ্ছে না। প্যান্টের জিপার খোলা থাকলে লোকজন এমন করে তাকায়। তার জিপার ঠিক আছে। অফিসের পিয়ন হঠাৎ পা ছুঁয়ে তাকে সালাম করলো। জোয়ারদার বললেন, কি ব্যাপার? স্যার, আপনার প্রমোশন হয়েছে। আপনি ডিজিএ হয়েছেন, জানেন না? না তো। আমাকে ১ কাপ চা দাও। পিয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। জোয়ারদার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে ড্রয়ার খুলে ফাইল বের করতে লাগলেন। পিয়ন বলল, এজি স্যারের সঙ্গে দেখা করবেন না? দেখা করতে কি বলেছেন? জি না। তাহলে শুধু শুধু তার সঙ্গে দেখা করব কেন? স্যার, মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খাওয়াবো কেন? এত বড় প্রমোশন পেয়েছেন, মিষ্টি খাওয়াবেন না? জোয়ারদার মানিব্যাগ খুলে ১০০ টাকার একটা নোট বের করলেন। পিয়নও অবাক হয়ে তাকিয়ে রইল। সুলতানার বাড়িতে হুলস্থুল কাণ্ড। অনেকে স্কুলে যায়নি, শুকনা মুখে বিড়াল কোলে ঘুরছে। রঞ্জু খবর পেয়ে ভোরে চলে এসেছে। বসার ঘরের সোফায় বসে কিছুক্ষণ পরপর বলছে, ডাজ নট মেক এনি সেন্স। ঘটনা হচ্ছে, সকালবেলা সুলতানা আবিষ্কার করেছেন তুহিন তুষারের ঘরের ৩টা বালিশ ছেঁড়া। ঘরময় তুলা উঠছে। এই দুজন কাল রাতে ছিল না। রঞ্জু তার বাসায় নিয়ে গিয়েছিল।
এখন রঞ্জু সঙ্গে ফিরেছে। তারা সবকিছুতেই মজা পায়। এবারের ঘটনায় মজা পাচ্ছে না। তারা আতঙ্কিত, কারণ বালিশের ভেতর তাদের গোপন টাকা লুকানো ছিল। তুলার সঙ্গে টাকাও বের হয়েছে। সুলতানা চায়ের কাপ হাতে ভাইয়ের পাশে বসতে বসতে বললেন, আমি যে ঘরে 2 চুন্নি পুষছি তা তো জানি না। এদের এক্ষুনি বিদায় করা দরকার। 8,300 টাকা পাওয়া গেছে। রঞ্জু বিরক্ত গলায় বলল, মূল জিনিস নিয়ে আগে আলোচনা করো, টাকা চুরি তো মূল না। কাজের লোক কিছু টাকা এদিক ওদিক করবেই, এটা মেনে নিতে হবে। তোমরা অসাবধানতা থাকবে, ঘরময় টাকা ছড়িয়ে রাখবে, চুরি তো হবেই। উঠানে ধান ছিটিয়ে রাখলে কাক আসে না? দোষ তো কাকের না, দোষ যে ধান ছিটিয়েছে তার। চুরির প্রসঙ্গ আপাতত বাদ। ওদের টাকা বাজেয়াপ্ত করা হবে, সেটাই ওদের শাস্তি। এই 2 জন চলে গেলে তোমার সংসার চলবে? কাজের মেয়ে পাওয়া আর ইউরেনিয়ামের খনি পাওয়া এখন সমান। বালিশ ছিঁড়ে তোলাকে বের করলো, এটা নিয়ে চিন্তা করো। সুলতানা বললেন, ভূত না তো? রঞ্জু বলল, কথায় কথায় ভূত প্রেত নিয়ে আসবে না। ভূত প্রেত আবার কি? আমার ধারণা দরজা খুলে কেউ ঢুকেছে, তোমাকে ভয় দেখানোর জন্য এই কাণ্ড করেছে। বালিশ ছেড়ে চলে গেছে। কে ঢুকবে দরজা খুলে? যার কাছে মেইন দরজার খোলার চাবি আছে সে ঢুকবে। তোর দুলা ভাইয়ের কথা বলছিস? রঞ্জু জবাব দিল, না। তোর দুলাভাইকে টেলিফোন করে জিজ্ঞেস করব? রঞ্জু বলল, করতে পারো, তবে টেকনিক্যালি জিজ্ঞেস করতে হবে। টেলিফোন তুলে চিৎকার চেঁচামেচি করলে তো হবে না। শায়লা মেয়েটির প্রসঙ্গে একটি কথাও বলবে না। আমি অলরেডি লোক লাগিয়েছি, তারা পাত্তা লাগাবে। সুলতানা বললেন, জিজ্ঞাসাবাদ যা করার তুই কর, আমি বাসায় আসতে বলি। আসতে বললেই তো দুলাভাই ছুটে আসবে না। অফিস ছুটি হলে তারপর হেলতে দুলতে আসবেন। জোয়ারদারের সঙ্গে মোবাইল ফোন নেই, ফোন সিজ করা হয়েছে। সুলতানা বেশ ঝামেলা করেই অফিসের ল্যান্ড ফোনে তাকে ধরলেন। জোয়ারদার বললেন, কেমন আছো? সুলতানা বললেন, আমি কেমন আছি তোমার জানার দরকার নেই। তুমি এখন বাসায় আসো। অফিস ছুটি হলেই আসবো। বাসায় বড় কোনো দুর্ঘটনা ঘটলেও তুমি আসবে না? দুর্ঘটনা ঘটেছে, তোমার সঙ্গে ইতিহাস কপচাতে পারবো না। তোমার কাছে মেইন দরজার খোলার চাবি আছে কি না বলো। চাবি আছে, এখন টেলিফোন রাখি, অফিসে কিছু ঝামেলা হয়েছে। সুলতানা টেলিফোন রেখে গম্ভীর গলায় বললেন, রঞ্জু, তুই যা ভেবেছিস তাই। তোর দুলাভাইয়ের কাছে মেইন দরজার চাবি আছে। কি অদ্ভুত মানুষ, চিন্তা কর। আমাকে ভয় দেখানোর জন্য চুপি চুপি ঘরে ঢুকেছে, বালিশ ছিঁড়ে তছনছ করেছে। এই লোক তো যে কোনো সময় আমাকে খুনও করতে পারে। চুপি চুপি ঘরে ঢুকে খুন করে পালিয়ে গেল, কেউ কিছু জানলো না। রঞ্জু বলল, দুলাভাইয়ের যে অদ্ভুত মানসিকতা দেখছি, নাথিং ইজ ইম্পসিবল। তোমাকে বলতে আমার খারাপ লাগছে, আমার ধারণা দুলাভাইয়ের মাথা খারাপের দিকে যাচ্ছেন। সুলতানা বললেন, আমি তো এই লোকের সঙ্গে বাসই করব না। আজ সে অফিস থেকে ফিরুক, তুই তার সঙ্গে ফয়সালা করবি। আমি অনিকাকে নিয়ে তোর বাড়িতে উঠব। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। অনিকা দরজার আড়াল থেকে সব কথা শুনছে। সেখান থেকে ক্ষীণ গলায় বলল, বাবা একা থাকবে? সুলতানা বিরক্ত গলায় বললেন, একা থাকবে কোন দুঃখে? রাস্তা থেকে মেয়ে ধরে আনবে, ওই মেয়ের কোলে বসে বাকি জীবন কাটাবে। রঞ্জু বলল, বাচ্চাদের সামনে এ ধরনের কথা বলা ঠিক না। জোয়ারদার সাহেবের অফিসে আসলেই ঝামেলা হচ্ছে।
তার সিনিয়র সহকর্মী বরকতুল্লাহর মাথা খারাপের মতো হয়ে গেছে। প্রমোশনের জন্য তিনি অনেক উপরের লেভেলে ধরাধরি করিয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব বরকতুল্লাহর আত্মীয়। সে বলেছে, বরকত ভাই, আপনি নাকের খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমান। খাঁটি তেল আপনার সন্ধানে না থাকলে আমাকে বলুন, আমি ঘানি ভাঙা তেল এনে দেব। ডিজিএ আপনি হচ্ছেন। কলকাঠি জানালার তা নাড়া হয়েছে, এর চেয়ে বেশি নাড়লে কাঠি ভেঙে যাবে। আজ ভোরবেলা কলকাঠি নাড়ার ফলাফল দেখে বরকতুল্লাহ স্তম্ভিত। ঘন্টা 2 ঝিম ধরে থাকার পর হঠাৎ তার মাথা চক্কর দিয়ে উঠল। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন, অশ্রাব্য ভাষায় জোয়ারদারকে গালাগালি। নির্বোধ গাধা, শূন্য আইকিউর একজন মানুষ, সে ডিজিএ হয় কিভাবে? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া তো না, একে বলে হাতি ডিঙিয়ে কলা গাছ খাওয়া। আমি চুপচাপ বসে থাকবো না, হাইকোর্টে মামলা করব। শালাকে আমি। বাকি কথা লেখা সম্ভব না। গালাগালি শোনার আনন্দের জন্য বরকতুল্লাহ অফিসের রুমের সামনে ভিড় জমে গেল। গালাগালি করতে করতেই তার স্ট্রোক হলো। দাঁড়ানো অবস্থা থেকে তিনি মেঝেতে পড়ে গেলেন। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ক্যান্টিনে জোয়ারদার এক কোণায় বসে আছেন। তার এদিকে কেউ আসছে না। তবে ক্যান্টিনের বয় কয়েকবার এসে খোঁজ নিয়ে গেছে। তিনি সবজি, কই মাছ, ডালের অর্ডার দিয়েছেন। আজ মনে হয় দেরি হবে না। খালিক ক্যান্টিনে ঢুকে সংকুচিত ভঙ্গিতে জোয়ারদারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আসবো? জোয়ারদার অবাক হয়ে বললেন, জিজ্ঞেস করছেন কেন? এত বড় অফিসের সামনে বসাও তো এক ধরনের বেয়াদবি। স্যার, আমি আপনার প্রমোশনে অন্তর থেকে খুশি হয়েছি। শুধু আমি একা না, অনেকেই খুশি হয়েছে। ভাবিকে কি খবরটা দিয়েছেন? না। জানি ওনাকে খবর দিবেন না, আপনি অতিই আজব মানুষ। আজ বাসায় যাওয়ার সময় অবশ্যই ভাবির জন্য কোনো উপহার কিনে নিয়ে যাবেন। কি উপহার কিনবো? মেয়েরা শাড়ি পেলে খুশি হয়, জামদানি শাড়ি কিনে নিয়ে যাবেন। এত টাকা সঙ্গে নেই। আমার কাছ থেকে ধার নিয়ে কিনবেন, শাড়ি আমি পছন্দ করে দেব। স্যার, আপনার ক্রেডিট কার্ড নেই? না। আশ্চর্য, আজকাল তো ভিক্ষুকেরও ক্রেডিট কার্ড আছে। আচ্ছা, আমি 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি। লাগবে না। লাগবে না মানে? অবশ্যই লাগবে। এখন তো আর লেবেন্ডিশ ভাবে চললে হবে না, গাড়িতে যাওয়া আসা করবেন। ভাবি অন্যরকম। গাড়ি কোথায় পাবো? অফিসের গাড়ি? ডিজি এর গাড়ি আছে। ও আচ্ছা। জোয়ারদার বাসায় ফিরলেন সন্ধ্যায়। সুলতানার হাতে শাড়ি দিতেই সুলতানা তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলেন, শাড়ি দিয়ে পার পেতে যাচ্ছ, লুচ্চা কথাকার! এই শাড়ি রেখে দাও। রাস্তা থেকে যে মেয়ে আনবে তাকে দিও। এখন সামনে বসো, তোমার সঙ্গে খুবই জরুরি কথা আছে। কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, কারণ তোমাকে দেখলে রগে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। রঞ্জু, তুই বল। সুলতানা সামনে থেকে চলে গেলেন। রঞ্জু বলল, দুলা ভাই, বুবুর মানসিক অবস্থা তো দেখতেই পাচ্ছেন। প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, আপনাকে দেখলেই রেগে যাচ্ছে। আমার মনে হয় কিছুদিন আপনাদের আলাদা থাকা দরকার। জোয়ারদার বললেন, আচ্ছা, বাবু কিছুদিন থাকুক আমার সঙ্গে। থাকুক। কি ঘটেছে আমি কিছু জিজ্ঞেস করব না, আপনি কি নিজ থেকে কিছু বলবেন? জোয়ারদার বললেন, আমার মনটা খুব খারাপ। অফিস থেকে আসার পথে খবর পেয়েছি বরকতুল্লাহ সাহেব মারা গেছেন। বরকতুল্লাহ কে? আমার একজন কলিগ, স্ট্রোক করে মারা গেছেন। রাত 11টা। জোয়ারদারের বাসা খালি, সবাই চলে গেছে। রাতের জন্য জোয়ারদার চুলায় খিচুড়ি বসিয়েছেন। ছাত্র জীবনে অনেকবার নিজে রান্না করেছেন, মাঝে মধ্যে এখনো রাঁধতে হয়। খিচুড়ি অখাদ্য হবে না। রান্নার শেষে 1 চামচ ঘি দিতে পারলে ভালো হতো। তিনি ঘিয়ের কৌটা খুঁজে পাচ্ছেন না। শোবার ঘরে হুটোপুটির শব্দ শোনা যাচ্ছে। বিড়ালটা নিশ্চয় চলে এসেছে। বাসায় যেহেতু খালি, জামালেরও আসার সম্ভাবনা। জোয়ারদার রান্নাঘর থেকেই লক্ষ্য করলেন কে যেন মন দিয়ে টিভি দেখছে। জামালের মতো না, বয়স্ক একজন মানুষ।
জোয়ারদার এগিয়ে গিয়ে দেখেন বরকতুল্লাহ বসে আছে। এটা কি করে সম্ভব? বরকতুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন? জোয়ারদার তাকিয়ে আছেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। বরকতুল্লাহ বললেন, কাইন্ডলি চ্যানেলটা বদলে দিন। আমাকে বলছেন? আপনাকে ছাড়া আর কাকে বলবো? আর কেউ কি এখানে আছে? আমি সারা জীবন বলেছি আপনি একজন নির্বোধ। আমি যে একা বলছি তা না, সবাই বলেছে। তারপর প্রমোশন হয়ে গেল আপনার। এর মানে কি জানেন? না, এর মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হায়ার লেভেল গর্ধব চায়। স্যার, আপনি যে মারা গেছেন এটা জানেন? গর্ধবের মতো কথা বলবে না। যদি সম্ভব হয় 1 কাপ কফি খাওয়ান। গেস্ট রুমটা দেখিয়ে দিই স্যার, যদি ইচ্ছা করে গেস্ট রুমে ঘুমাবেন। আমি কোথায় ঘুমাবো এটা আমার মাথা ব্যথা, আপনার না। ইউ গো টু হেল। জর্দার মোটামুটি নিশ্চিত হলেন তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তার কোনো মানসিক হাসপাতালে ভর্তি হওয়া অত্যন্তই জরুরি। জোয়ারদার শালার সামনে সংকুচিত ভঙ্গিতে বসে আছেন। শায়লা বললেন, রসমালাই এনেছেন? জোয়ারদার বললেন, না। আনেননি কেন? যতবার আমার এখানে আসবেন ততবার রসমালাই আনতে হবে। আচ্ছা, আনবো। আমি রাত 1টায় টেলিফোন করেছিলাম। এ নিয়ে কি বাসায় কোনো সমস্যা হয়েছে? না। আপনার এক শ্যালকের সঙ্গে কথা হয়েছে, তার কথাবার্তা কি রকম যেন লাগলো। বাদ দিন ওই প্রসঙ্গ। আপনার শরীর কেমন? ভালো। চা খাবেন? না। না বললে হবে না। আপনি যতবার আসবেন আমার সঙ্গে চা খেতে হবে। জোয়ারদার বললেন, আপনার ছেলে মেয়ে কি? শায়লা চা বানাতে বললেন, আমি বিয়ে করিনি, কাজেই ছেলে মেয়ের প্রশ্ন আসছে না। একটা মেয়েকে দত্তক নিয়েছি, তার নাম সুপ্তি। 3 মাস বয়সে দত্তক নিয়েছিলাম। দিনরাত ঘুমিয়ে থাকতো বলে নাম দিয়েছিলাম সুপ্তি। এখন তার বয়স 8। দিনরাত জেগে থাকে। আপনি কি চায়ে চিনি খান? খাই। শায়লা বলল, ঝিম ধরে চা খাবেন না, চা খেতে খেতে গল্প করুন। জোয়ারদার বললেন, কারো পক্ষে কি মৃত মানুষকে দেখা, তার সঙ্গে কথা বলা সম্ভব? আপনি মৃত কাউকে দেখছেন, তার সঙ্গে কথা বলছেন? হুম, বরকতুল্লাহ সাহেব আমাদের অফিসে কাজ করতেন। আমার সিনিয়র ছিলেন। হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত মানুষটার সঙ্গে কোথায় দেখা হয়? আমার বাসায়। উনি বেশিরভাগ সময় সোফায় বসে টিভি দেখেন। শায়লা বললেন, আপনার মোবাইলে কি ছবি তোলার অপশন আছে? জানি না আছে কি না। মোবাইল আমার সঙ্গে নেই, রঞ্জু নিয়ে নিয়েছে। আরেকটা, সেটা কিনতে পারবেন না যেখানে ছবি তোলার ব্যবস্থা আছে? খালেককে বললেই কিনে দেবে, সে এসব ব্যাপারে খুবই দক্ষ। শায়লা বললেন, ছবি তোলার যায় এইসব একটা মোবাইল সেট আপনি কিনবেন, বরকতুল্লাহ সাহেবের কয়েকটা ছবি তুলবেন। পারবেন না? পারবো। বিড়ালটা কি এখনো আসে? আসে। সেই বিড়ালটা ছবি তুলবেন। আপনার মেয়ের কোলে যে বিড়ালটা থাকে তারও ছবি তুলবেন। আচ্ছা, তুলবো। এখন উঠি? শায়লা বললেন, এখন উঠবেন না, আরো কিছুক্ষণ বসবেন। আমি ছোট একটা বক্তৃতা দিব। বক্তৃতাটা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? ঠিক আছে। শায়লা সিগারেট ধরাতে বললেন, আমরা কঠিন নিয়মের এক জগতে বাস করি। নিয়মের সামান্য নড়চড় হলেই জগৎ ভেঙে পড়বে। জগৎকে পদার্থবিদ্যার সূত্র মেনে চলতে হয়। কোনো মৃত মানুষ যদি আপনার সঙ্গে বসে হিন্দি ছবি দেখে তাহলে পদার্থবিদ্যার সূত্র কাজ করবে না।
জোয়ারদার ক্ষীণ গলায় বললেন, তাহলে কি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? শায়লা বলল, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে আমি নিজে মনে করি আপনি অসম্ভব কল্পনাবিলাসী একজন মানুষ। যে কোনো বিষয় নিয়ে প্রচুর কল্পনা করেন বলে এক সময় কল্পনাটা নিজের কাছে সত্যি মনে হতে থাকে। বুঝতে পারছেন? হুম। ভাবির সঙ্গে আপনার সম্পর্ক কি রকম? ভালো না। সমস্যাটা কার? ভাবির না আপনার? আমার। সে আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছে না। আপনি বুঝবার চেষ্টা করছেন না বলেই বুঝতে পারছে না। একবার ভাবিকে সঙ্গে করে নিয়ে আসুন না। দুজনের সঙ্গেই কথা বলি। আমার কাজটা তখন হবে ম্যারেজ কাউন্সিলরের। আচ্ছা, আমি নিয়ে আসবো। অনিকাকেও নিয়ে আসবো। শায়লা বললেন, চেম্বারে আনার দরকার নেই। কোনো একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করলাম। জি আচ্ছা। এখন কি আমি উঠবো? উঠুন। বাসায় যাবেন? জি। বাসায় গিয়ে যদি দেখেন বরকত সাহেব সোফায় শুয়ে আছে, ছবি তুলতে ভুলবেন না। ছবি কিভাবে তুলবো? মোবাইল ফোন তো কেনা হয়নি। সরি, ভুলে গিয়েছিলাম। আমার কাছে একটা ডিজিটাল ক্যামেরা আছে। অপারেশন খুব সহজ। টিপলেই ছবি। ক্যামেরাটা নিয়ে যান। জি আচ্ছা। রাত 1:10। জোয়ারদারের ঘুমাতে যাবার কথা। তিনি ঘুমাতে যাননি। বরকতুল্লাহর পাশে বসে আছেন। দুজনের দৃষ্টি টিভির দিকে। ন্যাশনাল জিওগ্রাফির অনুষ্ঠান হচ্ছে। পেঙ্গুইন পাখি দেখাচ্ছে। পাখির একটা দল বরফের ওপর দাঁড়িয়ে, অন্য দল পানিতে। পানির দলটা বরফে উঠতেই বরফের দল নেমে যাচ্ছে। ওঠানামা চলছে। জোয়ারদের একটু আগে খিচুড়ি খেয়েছেন। খিচুড়ি খেতে ভালো লাগছে। ভদ্রতা করে তিনি বরকতুল্লাহকে খিচুড়ি খেতে বলেছিলেন। বরকতুল্লাহ জবাব দেননি। একজন মৃত মানুষ তার পাশে বসে আছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার। জোয়ারদার বললেন, চা খাবেন? বরকতুল্লাহ না সূচক মাথা নাড়লেন। রাতে ঘুমাবেন? গেস্টরুম খালি আছে, গেস্টরুমে ঘুমাতে পারে। বরকতুল্লাহ মূর্তির মতো বসে রইলেন। তিনি রাতে ঘুমাতে যাবেন এরকম মনে হচ্ছে না। জোয়ারদারের বাসা খালি। খালি বাসায় জামাল এবং বিড়ালটা চলে আসে। আজ তারা আসেনি। জোয়ারদার টিভির অনুষ্ঠানের দিকে নজর দিলেন। পেঙ্গুইনরা এখন গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের ওপর প্রবল তুষারপাত হচ্ছে। জোয়ারদার নিচে মনেই বললেন, ঘটনা কি? বরকতুল্লাহ বললেন, এরা ডিম পাহারা দিচ্ছে। জোয়ারদার বললেন, ও আচ্ছা। বরকতুল্লাহ বললেন, এসব প্রোগ্রাম মন দিয়ে দেখতে হয়। জি জি। ডিম পাহারা দিচ্ছে পুরুষ পেঙ্গুইনেরা। ও ও আচ্ছা। ওদের সোসাইটিতে এটাই নিয়ম। জোয়ারদার বললেন, ইন্টারেস্টিং। বরকতুল্লাহ বিরক্ত গলায় বললেন, ইন্টারেস্টিং কিছু না। প্রাণীদের ভিন্ন ভিন্ন নিয়মে চলতে হয়। আপনার টেলিফোন বাজছে। টেলিফোন ধরুন। ফোন হাতের কাছে রাখতে হয়। ফোন ধরতে যাবেন, অনেকটা প্রোগ্রাম মিস করবেন। তাহলে কি ফোনটা ধরবো না? আপনার ইচ্ছা। জোয়ারদার ইতস্ত করে বললেন, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? বরকতুল্লাহ বিরক্ত মুখে বললেন, ছবি তোলার প্রয়োজনটা কি? একটা ছবি দেখছি, তার মধ্যে বদারেশন। মোবাইলের ক্যামেরা আসায় এমন বদারেশন হয়েছে, সবাই ছবি তোলে। জোয়ারদার বললেন, স্যার, আপনি বিরক্ত হলে ছবি তুলব না। বরকতুল্লাহ বললেন, শখ করেছেন যখন তুলে ফেলেন। মাথায় ডান দিক থেকে তুলবেন, বাঁদিকে চুল কম। জোয়ারদার ছবি তুললেন। আবার টেলিফোন বাজছে। জোয়ারদার টেলিফোন ধরার জন্য শোবার ঘরে গেলেন। টেলিফোন করেছে সুলতানা। তার গলার স্বর আতঙ্ক এবং হতাশা। তুমি কি একটু আসতে পারবে? কোথায় আসবো? রঞ্জুর বাসায় আসবে। আমি গাড়ি পাঠাচ্ছি। রঞ্জুর ড্রাইভার তোমাকে নিয়ে আসবে। একটা সমস্যা হয়েছে। জোয়ারদার বললেন, ও আচ্ছা। সুলতানা বললেন, ও আচ্ছা আবার কি?
সমস্যাটা কি হয়েছে জানতে চাইবে না? কি সমস্যা? রঞ্জু তার বাসার বেডরুমে আটকা পড়েছে, বের হতে পারছে না। দরজা লক হয়ে গেছে। কি হয়েছে আমি জানি না, তোমাকে আসতে বলছি, তুমি আসো। আমি এসে কি করব? আমি তো চাবি বানানোর মিস্ত্রি না। এত রাতে চাবি বানানোর মিস্ত্রি পাওয়াও যাবে না। তোমাকে আসতে বলছি, তুমি আসো। আরো ঘটনা আছে। আর কি ঘটনা? রঞ্জুর সঙ্গে তুহিন তুষার আটকা পড়েছে। কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি ব্যাপার হবে কেন? এত রাতে দুইটা কাজের মেয়ে রঞ্জু শোবার ঘরে, কেলেঙ্কারি না? চা কফি কিছু নিশ্চয়ই দিতে গিয়েছিল। তোমাকে যুক্তি দিতে হবে না। তোমাকে আসতে বলছি, আসো। গাড়ির এর মধ্যে পৌঁছে যাবার কথা, রাস্তা ফাঁকা। জোয়ারদার বললেন, আমার আসতে সামান্য দেরি হবে। টিভিতে পেঙ্গুইনের ওপর একটা প্রোগ্রাম দেখছি। প্রোগ্রাম শেষ হলে রওনা দেব। প্রোগ্রামের মাঝখানে উঠে গেলে উনি হয়তো রাগ করবেন। উনিটা কে? এ আমার এক সহকর্মী, হঠাৎ চলে এসেছেন। তোমার কথাবার্তা আগামাথা কিছুই বুঝতে পারছি না, এত রাতে বাসায় সহকর্মী? জোয়ারদার চুপ করে রইলেন। শায়লা নামের ওই মগে চলে এসেছে? না না, বরকতুল্লাহ সাহেব এসেছেন, আমার কলিগ। গাড়ি পৌঁছা মাত্র তুমি গাড়িতে উঠবে, এই বিষয়ে আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। আচ্ছা। জোয়ারদার বসার ঘরে ফিরে গেলেন। বরকতুল্লাহ তার দিকে তাকে বিরক্ত গলায় বলেন, আপনি ইন্টারেস্টিং পার্টটাই মিস করেছেন। যেসব পেঙ্গুইন মায়েদের ডিম নষ্ট হয়ে যায় তারা অন্যের ডিম চুরি করে। বলেন কি? চুপ করে বসে দেখুন, কথা বলে সময় নষ্ট করবেন না। জোয়ারদার লজ্জিত গলায় বললেন, আমাকে রঞ্জুর বাসায় যেতে হবে। রঞ্জু হচ্ছে আমার শ্যালো। ও তার শোবার ঘরে আটকা পড়েছে, বের হতে পারছেন না। মনে হয় তাকে দরজা ভেঙে বের করতে হবে। তার সঙ্গে দুটা কাজের মেয়েও আটকা পড়েছে। বরকতুল্লাহ বিরক্ত গলায় বললেন, এত কথা বলছেন কেন? মন দিয়ে একটা প্রোগ্রাম দেখছি। সরি। বরকতুল্লাহ জবাব দিলেন না, অপলক চোখে টিভির পর্দার দিকে তাকিয়ে রইলেন। এখন পেঙ্গুইনরা দল বেঁধে কোথায় যেন যাচ্ছে। জোয়ারদার রঞ্জুর শোবার ঘরে দরজার সামনে দাঁড়ানো। সুলতানা তার পাশে। সুলতানার চোখে পানি। তিনি একটু পরপর শাড়ির আঁচলে চোখ মুছছেন। তার পাশে অনিকা পুফিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে সে থরথর করে কাঁপছে। ঘরের ভেতর থেকে বিড়ালের তীক্ষ্ণ মিয়াও মাঝে মাঝে শোনা যাচ্ছে। জোয়ারদার নিশ্চিত হলেন তার কাছে যে বিড়াল আসে সেটাই রঞ্জুর ঘরে। বিড়াল যতবার মিয়াও করছে ততবারই তুহিন তুষার চেঁচাচ্ছে, ও আল্লাহ গো, ও আল্লাহ গো। সুলতানা জোয়ারদারের দিকে তাকিয়ে বলেন, ভ্যাপটার মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। কি করব? দরজা ভাঙার ব্যবস্থা করো। আমি কিভাবে দরজা ভাঙবো? শাবল দিয়ে বাড়ি দিয়ে ভাঙো। শাবল কোথায় পাবো? রঞ্জু ঘরের ভেতর থেকে বলল, দুলা ভাই, ভাঙ্গা ভাঙ্গিতে যাবেন না, ফ্ল্যাটের সব মানুষ ছুটে আসবে, কেলেঙ্কারি ব্যাপার হবে। জোয়ারদার বললেন, কেলেঙ্কারির কি আছে? তুমি আটকা পড়েছো, এটা একটা সমস্যা, এর মধ্যে কেলেঙ্কারি কেন আসবে? রঞ্জু হতাশ গলায় বলল, কেলেঙ্কারির কি আছে তা আপনি বুঝবেন না, এত বুদ্ধি আপনার মাথায় নাই। জোয়ারদার বললেন, তোমার ঘরে কি কোনো বিড়াল আছে? হ্যাঁ আছে। পুফি হারামিটা কিভাবে যেন ঢুকেছে, আশ্রাচ্ছে কামড়াচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। জোয়ারদার বললেন, পুফি না, এটা অন্য বিড়াল। এই বিড়ালটাকে মনে হয় আমি চিনি। পুফি অনিকার কোলে। জোয়ারদার দরজায় হাত রাখলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তুহিন তুষার দৌড়ে ঘর থেকে বের হলো। তুহিনের গায়ে শুধু পেটিকোট, তুষার সম্পূর্ণই নগ্ন। সুলতানা জোয়ারদারকে বললেন, তুমি অনিকাকে নিয়ে অন্য ঘরে যাও,
রঞ্জুর সঙ্গে আমি একা কথা বলবো। জোয়ারদার মেয়ের হাত ধরে পাশের ঘরে ঢুকলেন। রঞ্জু বিছানায় আধশোয়া হয়ে আছে, বিড়াল তাকেও কামড়াচ্ছে, শরীর রক্তাক্ত। সুলতানা বললেন, মেয়ে দুটা তোর ঘরে কেন? রঞ্জু বলল, বুবু শোনো, প্রায়োরিটি বলে একটা বিষয় আছে, তুমি প্রায়োরিটি বোঝো না? আমি ঘরে আটকা পড়েছি, দরজা খুলছে না, ঘরে ঢুকেছে একটা বুনো বিড়াল, আমাকে কামড়াচ্ছে, আছড়াচ্ছে। এই ঘটনা কেন ঘটলো সেটাই প্রায়োরিটি বিবেচনা করা উচিত। মেয়ে দুটা আমার ঘরে কেন সেটা অনেক পরের আলোচ্য বিষয়। সুলতানা বললেন, আমি এটাই আগে জানতে চাই। আগে জানতে চাইলে বলি, মন দিয়ে শোনো, উত্তেজনা একটু কমাও। উত্তেজিত অবস্থায় মানুষ লজিক ধরতে পারে না। আমার লজিক তুমি ধরতে পারবে বলে মনে হচ্ছে না। রাত 1টার দিকে পানির পিপাসা পেল, বিছানার কাছে জগে পানি গ্লাসে ঢালতে গিয়ে দেখি পিঁপড়া ভাসছে। আমি তুহিনকে বললাম 1 বোতল ঠান্ডা পানি দিতে। তুমি জানো ওরা দুইজন সব সময় একসঙ্গে চলে। 2 বোন পানির বোতল নিয়ে ঢুকেছে, বোতল রেখে চলে যাবে, হঠাৎ দেখে দরজা লক হয়ে গেছে। এর মধ্যে জানালা দিয়ে ঢুকলো বিড়াল। তোমার কাছে ঘটনা কি পরিষ্কার? সুলতানা কিছু বললেন না। রঞ্জু বলল, জগটা হাতে নিয়ে দেখো, জগের পানিতে পিঁপড়া ভাসছে, আর এই দেখো পানির বোতল। তুমি নিশ্চয় ভাবছো না কাজের মেয়ে দুটিকে আমি অন্য উদ্দেশ্যে রেখেছি? আমার রুচি এখনো এত নিচে নামেনি। এখন তুমি ঘর থেকে যাও, আমি ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করি। সুলতানা তুহিন তুষারের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। 2 মেয়ে চৌকিতে জড়সড় হয়ে বসেছিল। তারা সুলতানাকে দেখে মিয়ে গেল। দুজনেই তাকিয়ে আছে বিছানার চাদরের দিকে, কেউই চোখ তুলছে না। সুলতানা বললেন, তোদের কি ঘটনা সবই রঞ্জু আমার কাছে স্বীকার করে পা ধরে ক্ষমা চেয়েছে বলে আমি ক্ষমা করেছি? তোরাও নিজের মুখে যা ঘটেছে বলবি, তারপর পা ধরে ক্ষমা চাইবি, আমি ক্ষমা করে দেব। প্রথমে তুহিন বল। তুহিন বিড়বিড় করে বলল, উনি যদি আমাদের বলে রাত 1টার দিকে সবাই ঘুমায়া পড়লে চলে আসবে, আমরা কি তখন বলতে পারি না? ওনার একটা ইজ্জত আছে না? আপনারাই বা কিভাবে বলি? লজ্জার ব্যাপার, আপনার আপন ভাই। প্রায় তার ঘরে যাস? ওনার এখানে যখন থাকি তখন চাই। তুষার এবার মুখ খুলল। সে নিচু গলায় বলল, আজ রাতে কোনো ঘটনা ঘটে নাই। আল্লাহর কিরা, আজ অন্য কারণে গেছি। কারণটা কি? তুষার বলল, আমাদের 2 জনের পেটেই সন্তান এসেছে। উনি বলেছেন সন্তান খালাসের ব্যবস্থা করে দিবেন, কোনো সমস্যা হবে না। আজ রাতে ওই বিষয়ে আলাপ করতে উনি ডেকেছিলেন। সুলতানা হতভম্ব হয়ে 2 মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারা যে খুব লজ্জিত বা ভীত তাও মনে হলো না। তুহিনের ঠোঁটের কোণায় হাসির আভাসও চকিতে জন্য দেখা গেল। জোয়ারদারকে গাড়িতে করে ফেরত পাঠানো হয়েছে। অনেকে ঘুমিয়ে পড়েছে, সুলতানা জেগে আছে। তিনি বসে আছেন খাবার ঘরের চেয়ারে, তার হাতে চায়ের কাপ। তিনি কাপে চুমুক দিচ্ছে না। রঞ্জু এসে তার সামনের চেয়ারে বসতে বসতে বলল, বুবু, চিন্তা করে কিছু পেয়েছ? সুলতানা জবাব দিলেন, না। রঞ্জু বলল, বুনো বিড়ালের বিষয়টা আমি বের করেছি। সে এসেছে পুফির খোঁজে। টমক্যাট তো, এদের সঙ্গিনী দরকার। এই সময় এদের মাথাও থাকে গরম। সুলতানা কঠিন চোখে তাকালেন। রঞ্জু বলল, বাকি থাকলো অটো সিস্টেমের দরজার লক হয়ে যাওয়া, এরও ব্যাখ্যা আছে, মেকানিক্যাল ফল্ট। ভোরবেলা একজন তালাওয়ালা আনবো, সে পরীক্ষা করে দেখবে। চাইনিজ তালা কেনাটাই ভুল হয়েছে, নেক্সট টাইম সিঙ্গাপুর গেলে তালা নিয়ে আসবো। বুবু, কথা বলছো না কেন? এত চিন্তা হবার কিছু নেই, সবকিছুরই ব্যাখ্যা আছে। সুলতানা বললেন, তুহিন তুষির যে পেট বাঁধিয়ে বসে আছে তার ব্যাখ্যা কি? এইসব আবার কি বলছো? তুই ভালো করে জানিস কি বলছি। রঞ্জু বলল, বুবু শোনো, কাজের মেয়েরা প্রেগনেন্ট হয় ড্রাইভার দারোয়ানদের কারণে, দোষ দেয় বাড়ির কর্তাদের।
উদ্দেশ্য হলো বিপদে ফেলে টাকা পয়সা হাতানো। ড্রাইভার দারোয়ান শ্রেণীতে টাকা পয়সা দিতে পারবে না। হা হা হা। সুলতানা বললেন, হা হা করবি না, চট দিয়ে দাঁত ফেলে দেব, বদ কোথাকার। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।